সেল স্ট্রাকচার করাবো আজকে, বাংলায় যেটাকে আমরা বলি কোষ। আজকে একটা জাস্ট স্ট্রাকচার দেবো, সেই স্ট্রাকচারটা মুখস্থ করবি। 5 থেকে 6টা কোয়েশ্চেন কমন থাকে, তার সাথে আরো এক্সট্রা কিছু কোয়েশ্চেন দেবো, যে কোয়েশ্চেনগুলো পরীক্ষার ম্যাক্সিমাম টাইম আসে। আর এইগুলো মুখস্থ করার পরেই কোষের চ্যাপ্টার অন্য কেউ পড়তে যাবে, অন্য কিছু পড়তে যাবে। বুঝতে পারলাম? কোষ হলো প্লাজমা পর্দা দ্বারা আবৃত প্রোটোপ্লাজমের অংশ। লিখতে হবে না, নোট আমি দিয়ে দেবো, হ্যান্ড নোট আমার লেখা আছে। এটার মানে কি বুঝলাম না, বাদ দাও। কোষ হলো জীবদের গঠনগত কার্যগত একক। এটা হলো, কিছু বুঝলাম না ভালো মতো, অতটা ভালো বুঝলাম না। নেক্সট হচ্ছে কোষ স্বাধীনভাবে থাকতে পারে। এই যে লাইনগুলো বলছি, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাখ্যা করবো, তখন ভালো করে বুঝবি। কিন্তু একটা ক্লাস শুরু করতে গেলে একটা ইন্ট্রোডাকশন তো দিতে হয়, যে আমার নাম এই, আমি আজকে এই ক্লাসটা শুরু করতে চলেছি আপনাদের সামনে। তো সেরকমই কোষের যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো সেগুলো বলছি। কোষ হলো জীবদের ক্ষুদ্রতম একটা একক। মানে একটা জীবদেহ যদি পুরোটা একটা জীবদেহ হয়, তার একটা সব থেকে ক্ষুদ্রতম যে একক সেটা হচ্ছে কোষ। মানে কোষ, একটা কোষ এতটাই ছোট, আমি ধরে নিচ্ছি এটা একটা কোষ, এতটা বড় নয়। এই আঙুলের মধ্যেও কোটি কোটি কোষ আছে। চোখের মধ্যে তো জানিস তোরা রড কোষ, কোন কোষের সংখ্যা কত বেশি। কিন্তু ওই একটা কোষকে যদি আমি এত বড় করে দেখি একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে, তাহলে এই একটা কোষের মধ্যেই একটা জীবদের গঠনগত কার্যগত এককও থাকে, এবং তার সাথে এর বংশ পরম্পরার যে সমস্ত বৈশিষ্ট্য, অর্থাৎ এই লোকটা যেমন দেখতে, যেমন চুল, যেমন নাক টাক যা যা আছে, সেই সমস্ত বৈশিষ্ট্য এই কোষটার মধ্যেই ইনভলভ থাকে, একটা কোষের মধ্যে থাকে। বোঝাতে পারলাম কোষ নিয়ে? এর থেকে আরো ভালো ভালো সংজ্ঞা আছে, বই থেকে মুখস্থ করে নিবি, কারণ আমাদের সংজ্ঞা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় সংজ্ঞা কারো আসবে না, যেই কোয়েশ্চেনগুলো আসবে পরীক্ষায় সেগুলো আমাদের পড়তে হবে। আর 9-10-এ যারা প্রিপারেশন করছিস, মানে পড়াশোনা করছিস, তাদের সংজ্ঞা মুখস্থ করবে। ঠিক? প্রথম হচ্ছে দ্য স্টাডি অফ সেল। মানে সেল নিয়ে যে পড়াশোনা বা বিদ্যা বা চর্চা, তাকে বলা হয় সাইটোলজি। পরীক্ষায় প্রশ্ন আসে সাইটোলজি, পরীক্ষায় প্রশ্ন আসবে, খাতায় নোট ডাউন করবি, পরে আমি খাতা আস্তে আস্তে দিয়ে দেবো নোট, ঠিক আছে? কিছু কিছু জিনিস নোট ডাউন কর, বাকিগুলো সবটাই দিয়ে দেবো। তাহলে সাইটোলজি কথার অর্থ হচ্ছে কোষ সংক্রান্ত বিদ্যা বা কোষ সংক্রান্ত চর্চাকে বলা হয়। ঠিক? সাইটোলজি। আর এই যে লজি কথাটা বুঝতে পারছিস, এই লজি কথাটার অর্থ হচ্ছে বিদ্যা বা পড়া বা চর্চা করা, যে যেভাবে ইচ্ছে নিতে পারিস। তাহলে সাইটোলজি কথার অর্থ হচ্ছে, সাইটো কথার অর্থ হচ্ছে কোষ নিয়ে, আর লজি কথার অর্থ হচ্ছে পড়াশোনা। সাইটোলজি পরীক্ষায় প্রশ্ন আসে, খাতা নোট ডাউন করি। এইবার ভালো করে বুঝ, এই যে কোষ ওয়ার্ডটা, এই কোষ শব্দটা সবার প্রথম ব্যবহার করে কে? রবার্ট হুক। প্রত্যেকেই তোরা নাম শুনেছিস, এবং এটা কম্পিটিটিভ লাইনের একটা কমন প্রশ্ন, যে কোষ কে আবিষ্কার করে বা কোষ নামকরণ কে করে সবার প্রথম, তাহলে সেটা হচ্ছে রবার্ট হুক। এইবার কোথা থেকে কোষ আবিষ্কার করে? না, 1665 সালে। সালটাও মনে রাখবি, যেটা পরীক্ষায় প্রচুরবার আসে। 1665 সালে একটা কর্কের ছিদ্র নেয়, ছিদ্র না টুকরো, একটা কর্কের টুকরো নেয়। কর্ক কি? বোতলের ঢাকনার যে ঢাকনা হয় না, ক্যাপ, সেটাকে বলা হয় কর্কের। সেই রকম এক ধরনের একটা টুকরো নেয়, এবং সেটাকে একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার চেষ্টা করে। দেখে যে তার মধ্যে একটা জিনিস রয়েছে, সেটাই প্রথম উনি আবিষ্কার করলো কোষ। এই জিনিসটা আবিষ্কার করলো যেটা, যে কর্কের ছিদ্রটার টুকরোটার ওপর যে কোষ, এইটা কি ছিল বলতো? মৃত। যদি একটু ভালো এক্সামের জন্য প্রিপারেশন করিস বা পরীক্ষা দিতে যাস, তাহলে প্রশ্ন আসবে যে প্রথম মৃত কোষকে আবিষ্কার করে, তাহলে উত্তর হবে রবার্ট হুক। কত সালে আবিষ্কার করে? 1665 সালে। তাহলে রবার্ট হুক প্রথম যে কোষ আবিষ্কার করে সেটা কিন্তু মৃত, জীবিত কোষ নয়। কিন্তু পরীক্ষা এমনও প্রশ্ন আসে যে জীবিত কোষকে আবিষ্কার করে, আসছে ধীরে ধীরে। ওকে, বুঝে দিলাম? তোরা লিখছিস, নাহলে পরে আমি খাতায় হ্যান্ড নোটটা দিয়ে দেবো, ঠিক আছে? এরপর ঠিক এর থেকে 9 বছর পর, ঠিক 9 বছর পর 1674 সালে লিউয়েন হক, ওর নাম শুনেছিস? প্রথম পুকুরের জল নিয়ে আসলো। পুকুরের জল এনে উনি যে অণুবীক্ষণ যন্ত্রটা আবিষ্কার করেছিল বা ওনার কাছে ছিল, ওটা অনেকটা স্ট্যান্ডার্ড সরল অণুবীক্ষণ যন্ত্র। সেই সরল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ওই পুকুরের জলটা যখন রিসার্চ করলো, তখন দেখতে পেল একটা কোষ, কিন্তু সেটা ছিল জীবিত। তাহলে ফার্স্ট জীবিত কোষকে আবিষ্কার করলো 1674 সালে লিউয়েন হক। কি টেস্ট করে? পুকুরের জল। তাহলে পুকুরের জল যখন টেস্ট করলো, এটা দেবে না পরীক্ষায়, কারণ এত ডিটেলস সবাই জানতে চায় না।
পরীক্ষায় প্রশ্ন দেবে প্রথম জীবিত কোষকে আবিষ্কার করে, সেটার উত্তর হবে লিউয়েন হক। কত সালে? 1674 সালে। তাহলে দুটো কোশ্চেন কিন্তু স্যাঙ্গুইন এখান থেকে। যে প্রথম কোষকে আবিষ্কার করে, উত্তর হবে রবার্ট হুক। কত সালে? 1665 সালে। নেক্সট কোশ্চেন, প্রথম জীবিত কোষকে আবিষ্কার করে লিউয়েন হক। কত সালে? 1674 সালে। ডাউট আছে? ডাউট নেই। ঠিক এর থেকে 200, প্রায় 200 বছর পর, 200 না 180 বছর পর, ঠিক 1838 সাল, 1838 সাল, প্রায় 180 বছর ধরে নেন, 180-170 বছর পর স্লেইডেন, এম স্লেইডেন, আচ্ছা বাংলাতে লিখছি, এম স্লেইডেন বলে একটা বিজ্ঞানী ছিল। এম স্লেইডেন একটা কোষ, এই যে কোষ, এটা নিয়ে রিসার্চ করে একটা তত্ত্ব দেয়। বিয়েবাড়ির তত্ত্ব নয়, কোষ তত্ত্ব, ঠিক। সেল থিওরি যেটাকে বলে ইংলিশে, যে সর্বপ্রথম কে সেল থিওরি দেয়, প্রথম উত্তর হবে এম স্লেইডেন। যদি দুটো উত্তর থাকে অপশন এম স্লেইডেন অ্যান্ড টি সোয়ান, তাহলে অবশ্যই এম স্লেইডেন ও টি সোয়ান দুটোই উত্তর হবে। আর এই টি সোয়ান হচ্ছে 1839 সালে। তাহলে ভালো করে বুঝবে, প্রথম 1838 সাল এম স্লেইডেন কোষ তত্ত্ব দেয়। কোষ তত্ত্ব কি? যে একটা জীবের মধ্যে যে ক্ষুদ্রতম একক থাকে কোষ, সেই কোষের মধ্যে সেই জীবদের জনন, প্রজনন, বংশগতি, তার গঠন, চরিত্র সব ইনক্লুড থাকে। এই যে কথাটা সবার প্রথম উল্লেখ করলো কে? স্লেইডেন। তার ঠিক 1 বছর পর টি সোয়ান বলে আরো একজন বিজ্ঞানী, এরা দুজন মিলে রিসার্চ করলো এবং 1839 সালে এই তত্ত্বটা একদম 100% স্যাঙ্গুইন ভাবে বললো যে হ্যাঁ এটাই হয়, যে একটা জীবদের, একটা কোষের মধ্যেও সেই জীবদের সম্পূর্ণ বৈশিষ্ট্য, সম্পূর্ণ গঠন, সম্পূর্ণ জনন প্রজননের যে সমস্ত ফিচার্স আছে সবটাই ইনক্লুড থাকে। ক্লিয়ার? তাহলে দুটো বিজ্ঞানী এলো যে কোষ তত্ত্ব দেয়, এম স্লেইডেন, টি সোয়ান। একবার রিভিশন করি, প্রথম কোষ আবিষ্কার করে ওকে কত সালে? প্রথম জীবিত কোষকে আবিষ্কার করে লিউয়েন হক। কত সালে? 1774 সালে। ওকে, প্রথম 1674, মাই মিস্টেক। প্রথম তত্ত্ব কে দেয়? কোষ তত্ত্ব দুজনই নাম হবে কিন্তু, এম স্লেইডেন, টি সোয়ান। কত সালে? ভেরি গুড। চলো, এইবার কি হয়েছে, এই যে এম স্লেইডেন আর টি সোয়ান, এদের যে কোষ তত্ত্বটা, এটা একটা ড্রব্যাক। কি ড্রব্যাক? ড্রব্যাক মানে কি? একটা ভুল ইনফরমেশন, ভুলও বলা চলে না, যে এই তত্ত্বটা দিয়ে একটা ভালো ইনফরমেশন দিতে পারেনি। ভালো ইনফরমেশন কি দিতে পারেনি? যে একটা কোষ, এই একটা কোষ ভেঙে আবার যে আরেকটা কোষ তৈরি হয়, সেই যে ইনফরমেশনটা বা ইনফোটা, সেই ইনফোটা এরা দুজন দিতে পারেনি। তাহলে আমরা যে এখন বর্তমান দিনে 2024-এ দাঁড়িয়ে যে কোষ স্ট্রাকচার পড়ছি, যে কোষ পড়ছি, আমরা তো জানি যে কোষ বিভাজন হচ্ছে, কত কি হচ্ছে এর মধ্যে, কত কি ফিচার্স আছে, ফান্ডামেন্টাল জিনিস আছে, সেগুলো আমরা এখন জানতে পারছি। কিন্তু তখনকার দিনে বিজ্ঞানীরা তো এত কিছু জানতে পারেনি। তখন এই যে একটা কোষ ভেঙে যে আর একটা কোষ তৈরি হয়, সেই যে কনসেপ্টটা, সেটা পর্যন্ত দিতে পারেনি টি সোয়ান আর এম স্লেইডেন। তাহলে ওদের কোষ তত্ত্বটা তো ঠিক ছিল, কিন্তু একটা ড্রব্যাক ছিল, কি? যে একটা কোষ ভেঙে দুটো কোষ তৈরি হয়, সেটা ওরা বলতে পারে। ঠিক? তাহলে এখনো পর্যন্ত কোষটা ঠিকঠাক, এখনো তো কোষ নিয়ে রিসার্চ চলছে, আজীবন চলবে, তাই না? দেখা গেল এখনো যেই জিনিসটা আমরা জানি না, সেটা আবার হয়তো কদিন পর আবিষ্কার করলো কোনো না কোনো বিজ্ঞানী। তোদের মধ্যে কেউ একজন রিসার্চ করলে কোষ নিয়ে যে বিশাল বড় একটা আবিষ্কার করে ফেলে, বিশাল বড় জিনিস, কোষ নিয়ে ক্যান্সার ম্যান্সার রোগ সব চেঞ্জ হয়ে গেল কোষের জন্য, এমন কিছু একটা আবিষ্কার করলে, তো এখন রিসার্চ চলছে, আজীবন চলবে। তো এই রিসার্চটা তো ওরা করে উঠতে পারেনি, তাহলে ড্রব্যাকটা রয়ে গেল। এইবার আসলে কে? রুডলফ ভার্চাউ। কি নাম? LOF ভার্চাউ, VIRCHOW। বানানটা একটু দেখে নিবি, আমি বাংলায় লিখে দিচ্ছি, রুডলফ। এটা হচ্ছে ভার্চাউ বা অন্য একটা কিছু, এই উচ্চারণটা বড্ড ডিফিকাল্ট, প্রত্যেকে ভুল করে পরে দেখে নিবি বাড়িতে গিয়ে, ঠিক আছে? এটা যে ইচ্ছা ভাবে উচ্চারণ করতে পারিস বিজ্ঞানীর নাম, ঠিক আছে? এটা একটু দেখে নিবি। তাহলে রুডলফ ভার্চাউ এইবার আসলো ফার্স্ট যে ডেফিনেশন দিল যে একটা সেল ভেঙে দুখানা সেল তৈরি হতে পারে, এবং অবশ্যই যেই নতুন সেলটা তৈরি হবে সেটা অবশ্যই কোনো না কোনো জীবিত সেল থেকেই আসবে। অর্থাৎ কোনো যদি মৃত সেল থাকে, সেই মৃত সেল ভেঙে আরেকটা সেল তৈরি হবে না। তাহলে আরেকটা সেল তৈরি হবে তখনই যখন একটা জীবিত সেল থাকে, ঠিক? তাহলে একটা যদি সেল থাকে জীবিত, সেটা থেকে ভেঙে আরেকটা যে সেল তৈরি হচ্ছে, সেই কনসেপ্ট সবার প্রথম রুডলফ ভার্চাউ। ক্লিয়ার করতে পারলাম? ডাউট আছে? তাহলে ফার্স্ট ভালোভাবে কোষের ডেফিনেশন
একদম লাস্ট আলটিমেট দিল কে রুডলফ ভার্চা। আচ্ছা, এটার তার সাথে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা হচ্ছে 1855 সাল। তাহলে ভাব 1665 থেকে কোষের জার্নি শুরু, 1855 অব্দি কোষের জার্নি শেষ। এই প্রথম মৃত কোষ, আর এই শেষ হয়ে আসলো কোষের ব্যাখ্যা ঠিকঠাকভাবে। এরপর চলছে ফুল অ্যাডভান্স লেভেলের রিসার্চ কোষ নিয়ে। কিন্তু প্রথম মৃত কোষ 1665, তারপরে 1674, তারপরে 1839, 1838, 1839, তারপরে 1855। ব্যাস, কোষ যে নিয়ে রিসার্চ সব কমপ্লিট মোটামুটি। এরপর যা আসছে অ্যাডভান্স লেভেলের রিসার্চ। বুঝতে পারলাম? তাহলে এই অবধি ইনফরমেশন মোটামুটি বোঝা গেছে, কারোর ডাউট আছে? এতগুলো কোশ্চেন আপাতত কমপ্লিট। এইবার যে কোশ্চেনগুলো দেবো সেগুলো পরীক্ষায় তোমাদের আসে, খাতায় নোট ডাউন করুন। সর্ববৃহৎ কোষ হয়েছে? কোষ যখন রিসার্চ করা হয় তখন সব থেকে যে বড় কোষ, দেখো এমন এমন কোষ আছে যেগুলো আমরা কোনোদিনই খালি চোখে দেখতে পাই না, কোনো বিজ্ঞান যন্ত্র দিয়ে দেখতে হয়। আবার এমন কোষ আছে যারা ওপেন করা আছে, উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে এত বড়, কিন্তু ওটা হচ্ছে একটাই কোষ, মানে ওটা হচ্ছে টোটালটা মিলে পুরো ডিমটা হচ্ছে একটা কোষ। তাহলে একটা কোষ আমরা খালি চোখে এখন দেখতে পাচ্ছি, সেটা হলো উট পাখির ডিম। তাহলে সবচেয়ে বড় সর্ববৃহৎ কোষ হচ্ছে উট পাখির ডিম, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। এই ডিমটাই হচ্ছে একটা কোষ, হয়েছে? পরেরটা সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। হ্যাঁ, কি? তারপরটা গ্যালি, ভেরি গুড, গ্যালিসেপ্টিকাম। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, সবচেয়ে বড় উট পাখির ডিম। এখন আজকেই প্রায় কোষ চ্যাপ্টার থেকে 10 থেকে 15টা কোয়েশ্চেন মুখস্থ করে রাখবি। তারপর তোরা বাড়িতে যেভাবে পারবি পড়বি, 1 মাস পর পরীক্ষা এলে ভুলিয়ে প্র্যাকটিস না করবি। হয়েছে? সব থেকে বড়, এবার থেকে আমি সবটা লিখছি না, সর্ববৃহৎ মানুষ বা মনুষ্য কোষ, পুরোটা লিখছি না, তোমরা পরে লিখে নেবে। অবশ্যই নোট আমি দিয়ে দেবো, আমার হাতের লেখা নোট আছে। তাহলে সর্ববৃহৎ মনুষ্য কোষ সব থেকে বড়, মেয়েদের শরীরে থাকে কি? ওভাম। ও, এটা ওভাম তো OVUM নাকি? আর হচ্ছে বাংলায় বলে ডিম্বাশয়। মানে মেয়েদের যে ডিম্বাশয়টা থাকে মহিলাদের শরীরে, সেই ডিম্বাশয়টা হচ্ছে সব থেকে বড় কোষ আমাদের মনুষ্য শরীরে, ঠিক আছে? সব থেকে ছোট, সব থেকে ছোট স্পার্ম সেল, শুক্রাণু। মনুষ্য শরীরে, কিন্তু এটা কিন্তু মনুষ্য, হ্যাঁ, থাকবে আগে বলছি না। স্পার্ম সেল হয়েছে, এটাও কিন্তু মনুষ্য, হ্যাঁ, শুক্রাণু যেটাকে বলে। আর সব থেকে লংগেস্ট মানে দীর্ঘ, সর্বদীর্ঘ বলে নাকি? হ্যাঁ, দীর্ঘতম কোষ সেটা হচ্ছে স্নায়ু কোষ বা নার্ভ। তাহলে মানুষের শরীরে সব থেকে বড় কোষ ডিম্বাশয়, মানুষের শরীরে সব থেকে ছোট কোষ শুক্রাণু, স্পার্ম সেল। মানুষের শরীরে সব থেকে লম্বা আসে স্নায়ু কোষ বা নার্ভ সেল। 5টা কোয়েশ্চেন মুখস্থ হবে। সব থেকে বড়, ওভারঅল সবার মধ্যে বড় উট পাখির ডিম, সব থেকে ছোট মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মানুষের শরীরে সব থেকে বড় ওভাম, মানুষের শরীরে সব থেকে ছোট স্পার্ম সেল, আর মানুষের শরীরে সব থেকে দীর্ঘ। 5টা কোয়েশ্চেন রেডি। চলো উদ্ভিদের এবার। হ্যাঁ, উদ্ভিদের সর্ববৃহৎ পারবে? অ্যাসিটাবুলার। তাহলে উদ্ভিদ দেহের সব থেকে বড় সর্ববৃহৎ কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, আর সব থেকে দীর্ঘ কি? রেমি গাছের তন্তু। রেমি নামক গাছের যে তন্তু, সেটা হচ্ছে সব থেকে লম্বা, আর সব থেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। ঠিক আছে, এইবার বোর্ডটা আমি ঢেকে দেবো, দিয়ে মুখস্থ করবো।
ওভাম মানে হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে, এটা একটু কারেকশন করে নাও। সব থেকে বড় কোষ, সব থেকে ছোট কোষ। এবার দেখুন কত সুন্দর সবাই মিলে বলতে যাচ্ছে, যেই লাইন দিয়ে ধরছি। মনুষ্য শরীরে সব থেকে বৃহৎ আর সব থেকে দীর্ঘ স্পার্ম সেল কে বলছে? মানুষের শরীরে সব থেকে ছোট সেল। আচ্ছা, উদ্ভিদ কোষ সব থেকে দীর্ঘ, ঠিকই তো বলছে আবার না? হ্যাঁ, দীর্ঘ তো রেমি গাছের চালিত, রেমি গাছের তন্তুই। আর সর্ববৃহৎ, প্রথম থেকে একবার রিভিশন করবো ভালোভাবে। সর্ববৃহৎ কোষ উট পাখির ডিম, সবচেয়ে ছোট মাইক্রোপ্লাজমা ক্যালিসেপ্টিকাম, সর্ববৃহৎ মনুষ্য কোষ ওভাম, সব থেকে ছোট কোষ স্পার্ম সেল মনুষ্য শরীরে। আর মানুষের শরীরে সব থেকে দীর্ঘতম কোষ স্নায়ু কোষ। ওকে, উদ্ভিদের সর্ববৃহৎ অ্যাসিটাবুলারি, আর সব থেকে দীর্ঘ হচ্ছে রেমি গাছের তন্তু। হয়েছে? রেমি হয়েছে হয়েছে প্রথম থেকে। এবার কতগুলো কোশ্চেন পড়লাম টোটালে? হয়েছে? কোশ্চেন ধরবো? রেডি সবাই? কোশ্চেন ধরবে? রেডি? চলো, যে পারবে বলবি, কোনো অসুবিধা নেই। প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করে? কত সালে? প্রথম মৃত কোষ কে আবিষ্কার করে? কত সালে? প্রথম কোষ তত্ত্বের প্রবক্তাকে? এনস্লাইডেন টি সোয়ান। সাল কত? কিচ্ছু বুঝতে পারছি না। ক্লিয়ার এতগুলো কোয়েশ্চেন? চলো নেক্সট পোর্শন আসছে, বুঝবো এটা?